মোদি মোদি আজকে ওবিসি তেলি সমাজে প্রধানমন্ত্রী ওবিসি 114 জন ছেলে মেয়ে আইএস পাস করলো ওবিসি ওবিসি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে বলল এদের ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার উপরে, এদের চাকরি দেওয়া যাবে না। তারা সব ওবিসি ছেলে, 114 জন ছেলে মেয়ে আজও পর্যন্ত তারা আইএস পাস করে চাকরি পায়নি। প্রথম চিঠি সুপ্রিম কোর্টে গেল, আবার ওবিসি আন্দোলন চলছে, আজও আন্দোলন চলছে। জাতি জনগণনার জন্য আন্দোলন চলছে। রিসেন্ট দেখবেন চিরাগ পাসওয়ান পার্লামেন্টে বক্তব্য রেখেছে জাতি গণনা করতেই হবে। চিরাগ পাসওয়ান ওবিসি, জাতি আধারিত জনগণনা করতেই হবে, পার্লামেন্টে বক্তব্য রেখেছে। রাহুল গান্ধী বলছে জাতি আধারিত জনগণনা করতেই হবে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বলছে জাতি আধারিত জনগণনা করা হবে বলেছে। করা হবে দুটোর। তাহলে ওবিসিদের দেখুন, আমাদের দেশে হাঁস মুরগি গণা হচ্ছে, ছাগল গণা হচ্ছে, সিংহ গণা হচ্ছে, চিতাবাঘ গণা হচ্ছে। চিতাবাঘ নাকি কম হয়ে গিয়েছিল, ওই জন্য আমাদের প্রধানমন্ত্রী চিতাবাঘ বিদেশ থেকে এনে ছেড়ে দিয়েছিল, চিতাবাঘ কমে গেছে। কিন্তু ওবিসি জাতি আধারিত জনগণনা হচ্ছে না। বামসাহেবের সবচেয়ে বড় আন্দোলন 52% ওবিসির জন্য, যে ওবিসি জাতি আধারিত জনগণনা করতে হবে এবং তাদের এডুকেশনাল ডাটা বার করতে হবে, তাদের সংখ্যানুপাতে রিপ্রেজেন্টেশন দিতে হবে পার্লামেন্ট থেকে গ্রুপ ডি পর্যন্ত। তাহলে ওবিসি যত জাতি আছে, কুনবি আছে, মারাঠা আছে, প্যাটেল আছে, সবচেয়ে বড় বড় জাতি। আপনাদের ঘোষ ও পশ্চিমবঙ্গে কম নেই। বামসাহেবের কথা কি, জাতি যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি। আপনার যত সংখ্যা আপনি ভাগ পাবেন। ভারতবর্ষের চাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পার্লামেন্টের এমপি, বিধানসভার এমএলএ, সব জায়গায় জাতি দিয়ে হবে, যোগ্যতা দিয়ে হবে না। অবশ্যই অবশ্যই, যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি। তো বিষয়টা হচ্ছে বামশেপের আন্দোলন হচ্ছে সবার জন্য আন্দোলন। আজকে লেখাপড়া আমরা শিখবো কোথায়? লেখাপড়া শিখতে গেলে যে অ্যাকোমোডেশন দরকার, তার মাথার উপরে যদি ব্রাহ্মণ বসে থাকে তো আমায় লেখাপড়া শিখতে দেবে? মাথার উপরে ব্রাহ্মণ বসে। ব্যাকওয়ার্ড এসসি এসটি ওবিসি অ্যান্ড মাইনরিটি কমিউনিটি এমপ্লয়িজ ফেডারেশন। এমপ্লয়ীদের ফেডারেশন, তাই তো? এমপ্লয়িজদের ফেডারেশন। তো আচ্ছা, বামসেট এটা কোন পার্টি? এটা কোনো পার্টি নয়, এটা আমাদের সামাজিক আন্দোলন। এটা আমাদের সামাজিক আন্দোলন। এই আন্দোলনটা করে কি হবে? কেন করা? এইটা হচ্ছে কেন করা। আমাদের যে অধিকার, আমরা যে এদেশের মূল নিবাসী, আমাদের মাথার উপরে যে বিদেশি রয়েছে, আমরা ইংরেজকে তাড়ালাম কেন? আমাদের দেশে শক, হুন, পাঠান, মুঘল ছিল, তাদের তাড়ালাম কেন? তো তারা যদি বিদেশি হওয়ার জন্যে, গান্ধী 1946 সালে আন্দোলন করেছিল ইংরেজ ভারত ছাড়ো। ইংরেজরা বলছে কেন ভারত ছাড়ো? বলছে কারণ তুমি বিদেশি। তো ইংরেজরা জানতো ব্রাহ্মণ বিদেশি, বলছে তুমিও তো বিদেশি।
বলছে আমি বিদেশি, তুমি গিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করো সারা ভারতবর্ষে, তাহলে আমিও চলে যাব। ইংরেজদের দুর্বলতা ছিল কেন? আচ্ছা, ব্রাহ্মণরা কোন দেশের লোক? ওয়েস্ট ইউরেশিয়ার, ইরান, রাশিয়ার কালাসাগর অঞ্চলে। এই বনটি নোট করেছে। এবং আরও ভয়ঙ্কর ইয়ে আছে যে এটা আমরা জানি না বলে প্রথম প্রথম মনে হচ্ছে যে এটা খুব কঠিন, কিন্তু আমাদের মানুষ আর 5 বছরের মধ্যে সমস্ত ভারতবর্ষে জেনে যাবে। তাহলে আমরা যখন জানতে পারছি ব্রাহ্মণ নিজেই বলছে বিদেশি, তাহলে ইংরেজ চলে গেছে তুমি আমাদের মাথার উপরে কেন? এ দেশ তো আমাদের, তুমিও চলে যাও। কিন্তু তুমি চলে যাবে কোথায়? আমাদের এখানেও একটা কথা আছে, তুমি চলে যাবে কোথায়? তোমার দেশটাকে আর তুমি রাখো। ইংরেজরা এসছিল, ইংল্যান্ড রেখেছিল, তারা যাতায়াত করত, ওখান থেকে রানী ছিল, রানীর মতামতে এখানে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়া, মানে ব্রিটিশরা ওখান থেকে ইন্ডিয়াকে চালাতো, ওই জন্য ব্রিটিশ ইন্ডিয়া বলা হতো। তো ইংরেজরা যখন চলে গেল, ইংল্যান্ডে চলে গেল, ওদের দেশ রয়েছে। কিন্তু ব্রাহ্মণরা যখন ইউরেশিয়া থেকে আসে, তারা আর ফিরে যায়, দেশের সাথে আর কোনো সম্পর্ক রাখে। আমাদের দেশে এসেছে, আমাদের দেশেরই মেয়েকে বিয়ে করেছে, ব্যবহার করেছে, সেখানেই আজ প্রায় 2000 বছর ধরে এখানেই আছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তুমি আমাদের ছোট জাত বানালে, তুমি আমাকে শূদ্র বানালে, তুমি আমাকে অস্পৃশ্য বানালে, এবং শাস্ত্র লিখে মানসিক গোলাম তৈরি করলে। তাহলে আজকে আমরা লেখাপড়া শিখেছি, তখন জানতে পারছি তুমি বিদেশি আর আমরা এদেশের মূল নিবাসী। তাহলে আমার দেশ তোমায় ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়তে বলছি না। তোমার সংখ্যা 3.5%, তুমি 3.5% ভাগ নাও, এদেশে থাকো, কিন্তু শাসন প্রশাসনে থাকতে পারবে না। এই যে এখানকার রাজা হয়ে আছো, এমএলএ হয়েছো, এমপি হয়েছো, এটা থাকতে পারবে না। তুমি এখানে ব্যবসা করো, তুমি এখানে খেটে খাও, কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি আমার দেশে এসে বিদেশি, তুমি আমার দেশে এসে মাথার উপরে শাসন প্রশাসন চালাতে পারবে না। আমাদের আপত্তিটা এই জায়গায় যে তুমি আমাদের দেশ আমাদের ছাড়ো, তুমি 3.5% তুমি থাকো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি 3.5% ভাগ পাবে, জায়গা জমি, খাওয়া, লেখাপড়া, চাকরি সব পাবে, শুধু শাসন প্রশাসন চালাতে পারবে না। এটা পৃথিবীর ইউএনওর নিয়ম, কোনো দেশে বিদেশি এবং সংখ্যালঘু চালাতে পারবে না। আর সারা ভারতবর্ষ জুড়ে বামসের এই আন্দোলনটাই করছে যে ব্রাহ্মণ তুমি মাথার উপরে থাকতে পারবে না। তুমি আমার গ্রামে বাস করো না, অসুবিধা নেই তো, তুমি আমার এখানে ব্যবসা করো না, অসুবিধা নেই তো, কিন্তু তুমি এমএলএ, এমপি, আইএএস, আইপিএস হতে পারবে না, কারণ তুমি বিদেশি। আর যদি তুমি জোর করে থাকতে চাও, আরও 5-10 বছর থাকবে, এর বেশি আর থাকতে পারবে না, থাকার জায়গা নেই। আজ সারা দেশ জুড়ে এই মৌমিতার আন্দোলন শুরু হয়েছে, এটা কিন্তু এমনি এমনি হয়নি। মৌমিতার আন্দোলন অনেকেই ভাবতে পারে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। সত্যিই কি মুখ্যমন্ত্রী জানে না? সত্যিই কি অভিষেক ব্যানার্জি জানে না যে আরজি করে এর দুর্নীতি হয়, লাশ বিক্রি হয়, বেআইনি ওষুধ বিক্রি হয়, কোনো বিলিয়ন ছেলে মেয়েকে ফেল করিয়ে দিয়ে তার কাছে টাকা নেওয়া হয়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাকে পাস করানো হয়? আমার দেশের মুখ্যমন্ত্রী জানে না, আমার দেশের ভাবি মুখ্যমন্ত্রী জানে না, এ কথা বলা যাবে না। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? মণিপুরের ঘটনা বলি। মণিপুরের 1 মাসের ওপরে
নেট বন্ধ ছিল, অথচ মেয়েদের উপরে অত্যাচার হয়েছে। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না, ওটা বিজেপি শাসিত। সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না। কিন্তু ভারতবর্ষের এই যে নেট চলছে ফোনে, এর মূল হচ্ছে কেন্দ্র সরকারের হাতে। নেট কেন্দ্র সরকার ছাড়া কেউ বন্ধ করতে পারে না। নেট বন্ধ ছিল কেন? মোদি জানে, কিন্তু ফ্লাশ করেনি। আমরা বামসেট থেকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে প্রচার করেছি মণিপুরের কথা। গোটা পৃথিবীতে মণিপুর আজকে যদি আন্দোলন হয়, এই বামসেপের সোশ্যাল মিডিয়া, বামসেপের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মণিপুরকে নিয়ে প্রচার, বামসেপের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৌমিতা দেবনাথের প্রচার, এই সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। বামসেপ তাই আন্ডারগ্রাউন্ডে যে কাজটা করে যাচ্ছে, বামসেপের জন্যেই ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আন্দোলন চলছে। ও, তো এরা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। ও, এইবার বুঝতে পেরেছি। আজকে আজকে দেখুন উত্তরপ্রদেশে আন্দোলন করছে যোগীর বিরুদ্ধে, এ বামসেপের লোকেরাই করছে। ও, হ্যাঁ, ওসব মূল ভূমিকায় হচ্ছে ওই বামসেপ। ছোটর উপর খুব অত্যাচার যোগী রাজ্যে। তো আজকে বামসেপ ঠিক বলেছি। কি করে এই কাজটা করলো? 78 সালে বামসেপের জন্ম, 78 সাল, ওদিকে হচ্ছে 22 বছর, আর আজকে হচ্ছে 2024, 22 আর 24, 46 বছর ধরে বামসেপ বাড়িতে বাড়িতে, ক্লাবে ক্লাবে, ঘরে ঘরে এই জাগরণ করেছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলেছে আন্দোলন। তো এই আন্দোলনের জন্য আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, আজকে বামনরা পেরে উঠছে না চেপে দিতে। টিভিতে আপনারা দেখবেন বামসেপের কথা উচ্চারণ করে না। মোহন ভাগবতের রিসেন্ট বক্তব্য শুনবেন, বলছে আমাদের সবার ডিএনএ সমান। আচ্ছা, মোহন ভাগবতকে কেউ প্রশ্ন করেছিল যে তোমার ডিএনএ কি? বামসেপ ছাড়া ডিএনএর কথা কেউ বলে না। মোহন ভাগবতকে আমরা কোনোদিন বলিনি, আমরা বলি আমাদের মানুষকে যে আমাদের ডিএনএ L3MN, ব্রাহ্মণদের ডিএনএ R1A1। মোহন ভাগবত কিন্তু উত্তর দিচ্ছে আমাদের ডিএনএ সবার সমান। আচ্ছা, যদি সমান হয় তাহলে তুমি পরীক্ষা করছো না কেন? আপনি অনেক বয়স্ক লোক, একটা স্মরণ করিয়ে দিই আপনাকে কথা। ND তিওয়ারি কংগ্রেসের মন্ত্রী ছিল, ND তিওয়ারি ব্রাহ্মণ। সুপ্রিম কোর্ট ND তিওয়ারিকে ডাকে, সুপ্রিম কোর্ট বলেছিল একটাই পদ, ডিএনএ টেস্ট করে নিয়ে এসো। ডিএনএ এমনই একটা জিনিস যে আজকে রাখিগড়ি, বোন লিখে রাখো, হরিয়ানার রাখিগড়িতে 14টা কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালগুলোর বয়স 4700 বছর। সেই ডিএনএ সন্ধান করে, কঙ্কাল টেস্ট করে পৃথিবীর বিখ্যাত সব ডিএনএ গবেষকরা এসেছিল, এসে ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ আমাদের সাথে ম্যাচ করছে। রাখিগড়িতে যে সভ্যতা ছিল, আজকে সভ্যতার চেয়ে অনেক উন্নত সভ্যতা। ব্রাহ্মণরা ওটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল, পারেনি। আজকে ডিএনএ এমন একটা দিয়ে ব্রাহ্মণ ভয় পেয়ে গিয়েছে এই ডিএনএর ওপরে। আজ হোক আর কাল ব্রাহ্মণকে যেতেই হবে, ভারতবর্ষের শাসন ক্ষমতা থেকে সরতেই হবে। উদাহরণ দিই, বিজয় দীক্ষিত, নাম লিখে রাখো, বিজয় দীক্ষিত পুনার ব্রাহ্মণ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি যখন মাইকেল বামসাদের এই থিসিসটা পড়লেন, উনি বামসাদের সাথে দেখা করলেন, বললেন স্যার আপনি যে থিসিস লিখেছেন এখানে হাত লাগানোর কোনো জায়গা নেই ভারত, কিন্তু আমার মানুষ জানে না। এরা তো পুজো করে বেড়াচ্ছে। আমার পুজো করাটা ব্যাপার না, আমার মানুষ জানে না। আমরা পুজো করতে বারণ করিনি কারণ, আমরা মানুষকে পুজো করতে বারণ করছি না, কিন্তু আপনি জানুন, সত্য ইতিহাসটা জানুন। এ যদি ইতিহাসের সত্যকারের হয়
তুমি বোন বইগুলো পড়বে। ভলগা থেকে গঙ্গা, রাহুল সংকীর্তায়নের লেখা বই। ভলগা নদীর তীরে ব্রাহ্মণরা ছিল, গঙ্গা নদীর তীরে চলে এলো ভারতবর্ষে। এ রাহুল সংকীর্তায়ন, ওর অরিজিনাল নাম হচ্ছে কেদারনাথ পান্ডে ব্রাহ্মণ। সে নিজে লিখছে ব্রাহ্মণ ওখানে ছিল, গঙ্গা নদীর তীরে এসেছে। ভলগা নদী এখানে নয় তো, ইউরেশিয়া। রামচরিত মানস কে লিখেছে? সন্ত তুলসীদাস দুবে। তুলসীদাস দুবে রামচরিত মানস। সুন্দর নন্দী বলে না রামচরিত রামচরিত মানস। তো একটা কথা